সালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আজকে আলোচনা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে আমরা কিভাবে এসপিএ অথবা অ্যাঙ্কাইলো আর্থ্রোপ্যাথি নির্ণয় করলাম বা ডায়াগনোসিস করলাম। তো আসলে এই গল্পটা এই জন্য বলতেছি যে এই ধরনের ঘটনা আসলে অহরহ ঘটে থাকে। তো বলার উদ্দেশ্য হলো যে আপনাদের যদি কারো ব্যথা থাকে, আপনাদের যদি রোগ নির্ণয় না হয়, আপনারা ঘুরতে থাকেন অথবা আপনাদের পরিবারে কারো যদি এরকম সমস্যা থাকে, তাহলে যেন অন্ততপক্ষে রোগটা নির্ণয় হয়। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে বলি যে ছেলেটা যেভাবে আসছে, লাস্ট উইকের ঘটনা। একটা ইয়াং মেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, হ্যান্ডসাম একটা ছেলে। রবিবারে আসলো, গত সপ্তাহের রবিবারে আমাদের ঢাকা মেডিকেলে আসলো, প্রচন্ড ব্যথা। তার এক ফ্রেন্ড তাকে নিয়ে আসছে। তার রুমে ঢুকতে খুব কষ্ট হইতেছিল, প্রচন্ড কষ্ট। আচ্ছা, এত কষ্ট হইতেছিল, সে পরে কি করবে? তারপরেও আসলো। তো আমাদের কাছে আসার পর আমরা জিজ্ঞাসা করলাম কি সমস্যা। তার মেইন কমপ্লেইন ছিল তার হাঁটুতে প্রচন্ড ব্যথা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর কোথায় ব্যথা আছে? সে বলল যে স্যার আমার মানে গোড়ালিতে ব্যথা, অ্যাঙ্কেল জয়েন্ট যেটা, ওই গোড়ালির পেছনের দিকে ব্যথা। আচ্ছা, এরপরে আর কোথায় ব্যথা আছে? তো সে বলতেছে যে আমার তো এরকম কোমরেও ব্যথা আছে। আমি বললাম আচ্ছা। এরপরে জিজ্ঞেস করলাম আর কোথায় ব্যথা আছে? সে বললো যে স্যার সারা শরীরেই ব্যথা, শরীরটাই ভালো না, খাওয়া দাওয়া করতে পারতেছি না, জ্বর জ্বর থাকে। আমি বললাম যে আপনার ব্যথাটা আসলে কখন বেশি হয়? বললো যে স্যার আমার ব্যথাটা তো ঘুম থেকে উঠলে বাড়ে, আবার বললো যে স্যার রাতে বাড়ে। যে যখন সে আমাকে বলল যে তার ব্যথাটা রাতে বাড়ে, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম রাতের কোন সময়টাতে বাড়ে। তো বেসিক্যালি এগুলো আসলে একটু নাইটে, ডিপ না, মানে গভীর রাতের দিকেই একটু বাড়ে। একটা কথা আমি আপনাকে বলি, এটা যদি মেকানিক্যাল পেন হইতো, অর্থাৎ কাজ করার জন্য ব্যথা, ওই ব্যথাটা আসলে দিন শেষে বাড়তো। সে বলতো যে ঘুমাইতে যাওয়ার সময় আমার সবচেয়ে বেশি ব্যথা হয়। কথাটা আশা করি বুঝতে পারতেছেন। আর এটা যে তার মানে যে এসপিএ বা স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, এই ব্যথাটা হলো তার রাতে বাড়বে, বলবে গভীর রাতে বাড়ে, ঘুম থেকে উঠলে অনেক বেশি ব্যথা থাকে। এরপর আমি বললাম যে আপনি যখন ঘুম থেকে জাগ্রত হন, ঘুম বিছানা থেকে ছাড়তে কত সময় লাগে? বলে যে স্যার আমার তো আসলে যখন আমি ঘুম থেকে উঠি, উঠার পরে বিছানা ছাড়তে আসলে সময় লেগে যায়, কিছু মানে ভালোই সময় লেগে যায়। আমি বললাম যে এই ব্যথাটা কতক্ষণ থাকে? বলে যে স্যার 2-2.5 ঘন্টা তো অনেক বেশি থাকে, এরপরে কিছু কমে। স্যার ওইভাবে কমে না, কিন্তু মনে হয় একটু, মনে হয় কমলো, একটু মনে হয় কোমরটা নাড়াতে পারতেছি। তো এই যে যে কথাগুলো আমি বললাম যে এই ব্যথা কতদিন ধরে? বলতেছে যে স্যার এই ব্যথা তো আমার প্রায় 2-3 বছর ধরে, এইবার একটু বেশি হয়েছে, এবার ব্যথাটা অনেক বেশি হয়ে গেছে। তখন আমি তাকে বললাম এই যে যে আপনার ব্যথা, তো এই ব্যথাটা কিভাবে কমে? বলে যে স্যার আমি ব্যথার ওষুধ খাই। সে বলল যে ইন্ডোমেট একটা ওষুধের কথা বলল, যে এর আগে সে কোথাও দেখিয়েছেন ডাক্তার, ডাক্তার সাহেব তাকে এই ওষুধটা দিয়েছে, তো এটাই কমতো, বলছে এবার আর কমতেছে না, তো এই জন্যই আসছে। আর সে বলল যে স্যার আমি আরো শুনছি যে এইভাবে তো আসলে ব্যথার ওষুধ লম্বা সময় খাওয়াটা ক্ষতিকর। আমি বললাম না, আপনি তো আসলে ঠিক জিনিসটাই শুনতে পারছেন। তো এরপরে আমি যেটা করলাম যে তার কিছু শারীরিক পরীক্ষা করলাম। হাঁটুতে দেখলাম অনেক ব্যথা, গোড়ালিতে, গোড়ালির পিছনের দিকে অনেক ব্যথা, কোমরে ব্যথা। তো এরপরে সে আমাকে বলতেছে যে স্যার আমার তো কালকে পরের দিন পরীক্ষা, আমার পড়ালেখা করতে হবে, পরীক্ষাটাও তো দিতে হবে, এবং যে ব্যথা, এই অবস্থায় তো স্যার আমি পরীক্ষা দিতে পারবো না। তো তখন আমি বললাম যে দেখেন আমি আপনাকে কিছু ওষুধ দিতেছি, এই ওষুধে আপনার ব্যথা কমবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে এটাই কিন্তু আপনার ফাইনাল চিকিৎসা না। এরপরে তাকে আমরা রক্তের পরীক্ষা দিলাম, এক্সরে দিলাম, কিডনির পরীক্ষা দিলাম। তো পরীক্ষা, এরপরে কিছু ওষুধ আপাতত লিখে দিলাম যাতে সে পরীক্ষায় বসতে পারে। তো এরপরে সে পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আবার এই সপ্তাহে আসছে। তো আসার পরে দেখতেছি তার HLA-B27 পজিটিভ। তাকে আমি আগেও জিজ্ঞাসা করছিলাম যে আপনার পরিবারে কারো বাত ব্যথা আছে কিনা। সে ওই সময় আসলে ওইভাবে মানে আছে এরকম কোনো কিছু বলে নাই। তো এবার বলতেছে যে স্যার আমার দাদুরও বাত ব্যথা আছে, ওষুধ খায়। সম্ভবত আগে সে জানতো না, এবার সে তার বাসায় কথা বলে জেনে আসছে। তো এরপরে এক্সরে দেখলাম, কোমরের এক্সরেতেও দেখলাম তার এখানে আসলে সমস্যা, এসআই জয়েন্টে স্যাক্রোয়াইলাইটিস আছে। সব মিলায়া আমরা ডায়াগনোসিস করলাম। এরপরে আমরা যে কাজটা শুরু করলাম, যে সে বলল যে, আমি বললাম যে দেখেন এটা যে রোগটা হয়েছে, রোগটা আমরা নিশ্চিত হয়েছি। হ্যাঁ, আপনার HLA-B27 পজিটিভ, সিআরপি পজিটিভ, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, কোমর ব্যথা, এটা 3 মাসের বেশি হয়েছে, ঘুম থেকে উঠলে বাড়ে, এত সব লক্ষণ মিলে গেছে। তো আপনাকে আমরা ডায়াগনোসিস করলাম আপনার স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। তো এখন
কিছু কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। আর যে কথা শুনবেন কথা এক, সেটা হলো আপনাকে মনে রাখতে হবে এটা ওষুধটা আপনাকে লম্বা সময় খেয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে বললাম যে শুধু ওষুধ খেলেই হবে না, আপনাকে ব্যায়াম করতে হবে। তো ধরেন এক্সারসাইজ মানে সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। যদি সুযোগ না থাকে সে যদি সুইমিং করতে না পারে সাইকেল চালাবে, এটাও যদি করতে না পারে আমরা আরো বিভিন্ন এক্সারসাইজ আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বা স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথির জন্য। আমরা তাকে বললাম যে এই এক্সারসাইজ গুলো আপনি যেমন সে যেহেতু ঢাকা মেডিকেলে আসছে, আমি বললাম ঢাকা মেডিকেলের ফিজিক্যাল মেডিসিন আর রিহ্যাবিলিটেশন বিভাগে গেলে ওখানে যারা ডক্টর আছে আপনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনার জন্য যা লাগবে সেই পরামর্শ আপনাকে দিবে। যে ব্যায়ামগুলা করতে বলবে ওখানে ফিজিওথেরাপিস্ট আছে, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের অধীনেই ফিজিওথেরাপিস্টরা কাজ করে থাকেন। তো ওখানে যদি আপনি যান তো ওখানে আপনার তাদের তত্ত্বাবধানে আপনি এক্সারসাইজ গুলো শিখবেন। এবং সবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি, শুধু ওষুধে কাজ হবে না, ওষুধ এবং এক্সারসাইজ এটার একটা কম্বিনেশন লাগবে। আর আরেকটা কথা হলো, যেমন ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমি তাকে বলেছি এই ওষুধটা আপনাকে দিচ্ছি, আপনার এই রোগের জন্য এই ওষুধ বা এই ধরনের ওষুধই দিতে হয়। ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস আছে, আরো বিভিন্ন ড্রাগ আছে, জ্যাক ইনহিবিটর আছে। তো এই ড্রাগগুলা তাকে যেটা দিলাম এটাই দিতে হয়। আমরা অনেক রোগীকেই দেই, সারা পৃথিবীতেই অনেক রোগীকে দেয়। আর সাধারণত সমস্যা হয় না, তবে হতে পারে। যেমন সবচেয়ে মারাত্মক সমস্যা হয় স্টিভেন জনসন সিনড্রোম হয়, চামড়াগুলো খুলে খুলে যেতে পারে, আপনার র্যাশ হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, আরো অনেক জটিলতা হতে পারে, লিভারে সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে। তো যেহেতু এইটাই চিকিৎসা, আমরা এটাই দিলাম, আপনাকে খেয়াল করতে হবে এবং 1 মাস পরে কিছু পরীক্ষা নিরীক্ষা সহ আমাদের কাছে আসবে। তো এটা একটা ছোট গল্প হলো। আরেকটা কথা বলি যে আপনাদের যাদের এসপিএ বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বা রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, তো তাদের যেটা খুব জরুরি যে ডাক্তারের ফলো আপে থাকতে হবে, পরীক্ষা করতে হবে, ব্যায়াম করতে হবে, ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ।